হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা সবাই জানো যে নিট 2022-এর জন্য ক্র্যাশ কোর্স স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, দেখো স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে ওটাতে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করবে মানে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি ডিটেলস তোমাদের জানিয়ে দেবো। যদিও কি করে পড়ানো হয়, কি সিস্টেমে, সেগুলো অনলাইন বেসিসে, তো সেগুলো সবটাই আমার ভিডিও করা আছে। আই বাটনের লিঙ্ক পাবে, তোমরা সেই ভিডিও ডিটেলস দেখে নিতে পারো। তবু যদি কিছু জানার থাকে, অ্যাডমিশন নেওয়ার সময় যদি কন্ট্যাক্ট করতে চাও, যে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারটা যাচ্ছে ওটাতে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আর এর আগের ভিডিওটাতে দেখো আমরা এনসিইআরটি ডিসকাশন যে স্টার্ট করেছি 2022-এর এনসিইআরটি সিরিজে, সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন চ্যাপ্টারটা আমরা ফার্স্ট পড়া শুরু করেছি। আর তার মধ্যে আমাদের সেল সাইকেল পোর্শনটা আমরা লাস্ট ক্লাসে পড়েছি, আর তার সাথে সাথে মাইটোসিস সেল ডিভিশনটা আমাদের কমপ্লিট হয়েছে। আজকে দেখো আমরা স্টার্ট করছি মিওসিস পোর্শন থেকে, মিওসিস সেল ডিভিশন থেকে দেখো আমাদের আজকে পড়া হবে। তো চলো শুরু করা যাক। ফার্স্টে বলছে কি, দ্য রিপ্রোডাকশন অফ অফস্প্রিং বাই সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে কি বলছে, সরি, দ্য প্রোডাকশন অর রিপ্রোডাকশন যাই বলো অফ অফস্প্রিং, মানে নতুন করে, অফস্প্রিং মানে নতুন অপত্য জীব যে তৈরি হবে, সে অপত্য জীবের প্রোডাকশন বলছে যেটা হবে, সেটা যদি সেক্সুয়াল রিপ্রোডাকশন মানে যৌন জননের মাধ্যমে হয়, যদি সেটা যৌন জননের মাধ্যমে হয় বা সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে হয়, তাহলে দেখো সেটা কি বলছে, ইনক্লুডস দ্য ফিউশন অফ টু গ্যামেটস। দুটো গ্যামেট, আমরা জানি যে গ্যামেট হচ্ছে ইউনিট, মানে দুটো, এখানে দেখো বলছে ফিউশন অফ টু গ্যামেটস। আর গ্যামেটস কি না, ইউনিট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। গ্যামেট হচ্ছে ইউনিট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, বা গ্যামেটকে আমরা বলবো সেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জননের একক, তাই বললো। এবার দুটো গ্যামেট কি কি না, ইচ উইথ আ কমপ্লিট হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোসোমস, মানে 2n যেটা থাকবে, যদি কোনো একটা জীবের 2n = 20 হয়, তাহলে গ্যামেটে ক্রোমোসোম নাম্বার n = 10 হবে। সেটাই বললো যে হ্যাপ্লয়েড ক্রোমোসোম সেট হবে গ্যামেটে। এবার কি বলছে নেক্সট না, গ্যামেটস আর ফর্মড ফ্রম স্পেশালাইজড ডিপ্লয়েড সেলস। গ্যামেটস গুলো আমাদের সব বডি সব সেল থেকে তৈরি নিশ্চয়ই হবে না, তো স্পেশালাইজড কিছু ডিপ্লয়েড সেলস হবে। তো দিস স্পেশালাইজড কাইন্ড অফ সেলস ডিভিশন দ্যাট রিডিউসেস দ্য ক্রোমোসোম নাম্বার বাই হাফ রেজাল্টস ইন দ্য প্রোডাকশন অফ হ্যাপ্লয়েড ডটার সেলস। তাহলে কি বললো না, এই যে স্পেশাল, সব সেলের তো আর হ্যাপ্লয়েড হতে পারে না, কিছু স্পেশাল কাইন্ড অফ সেলস আছে যেগুলোকে আমরা স্পার্মাটোগোনিয়াল সেল, হ্যাঁ, উগোনিয়াল সেল এরকম বলি, আমরা হিউম্যান রিপ্রোডাকশনে পড়বো। তো সেই সেলগুলোরই দেখো একমাত্র রিডাকশন ডিভিশন হতে পারে, বা ক্রোমোসোম নাম্বার এরকম হাফ হয়ে যেতে পারে এবং গ্যামেট তৈরি করতে পারে। দিস কাইন্ড অফ ডিভিশন ইজ কল্ড মিওসিস অর মায়োসিস। তাহলে এই যে ডিপ্লয়েড থেকে এই যে হ্যাপ্লয়েড হচ্ছে, সেটা যে ধরনের সেল ডিভিশন বা কোষ বিভাজনের দ্বারা হচ্ছে তাকে আমরা মায়োসিস বলছি। হলো, এবার বলছে দেখো, মিওসিস এনশিওর দ্য প্রোডাকশন অফ হ্যাপ্লয়েড ফেজ ইন দ্য লাইফ সাইকেল অফ সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজমস, whereas fertilization restores the diploid phase। কি বললো না, বলা হচ্ছে যে যেখানে আমরা দেখছি, দেখো এখানে কি হলো না, আমরা 2n থেকে n আছে, আমরা সাপোজ এখানে 2n লিখলাম আর এখানে n লিখলাম, এটা কিসের থ্রু হলো, মায়োসিস, এটা মায়োসিসের থ্রু হলো। তো তাহলে 2n থেকে n মিওসিস সেল ডিভিশনের থ্রু হয়েছে। এবার বলছে তাহলে n থেকে আবার যে 2n হবে সেটা কিসের থ্রু হবে, সেটা ফার্টিলাইজেশনের থ্রু হবে। এখানে ফার্টিলাইজেশন হবে, এখানে ফার্টিলাইজেশন হবে। তো তাহলে এখানে কি বলছে, যে এখানে দেখো বললো যে মিওসিস এনশিওর দ্য প্রোডাকশন অফ হ্যাপ্লয়েড ফেজ ইন দ্য লাইফ সাইকেল অফ সেক্সুয়ালি রিপ্রোডিউসিং অর্গানিজম। যারা সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন সম্পন্ন করে, সেই রকম জীবের মধ্যে মিওসিস কি করে, হ্যাপ্লয়েড স্টেজকে আনতে সাহায্য করে।
আর ফার্টিলাইজেশন বা নিষেক কি করে, রিস্টোর করে ডিপ্লয়েড স্টেজকে, মানে ডিপ্লয়েড যে স্টেজ সেটাকে রিস্টোর করে, মানে আবার পুনরায় ফিরিয়ে আনে। তার মানে লাইফ সাইকেল অফ প্যাটার্ন বা যৌনক্রম যেটাকে আমরা বলি সেটা মিওসিস আর ফার্টিলাইজেশন এই দুটো পর্যায়ক্রমিকভাবে হওয়ার মাধ্যমে সম্পন্ন হয়। এটা দেখো বোঝা গেছে। এবার দেখো বলছে উই কাম অ্যাক্রস মিওসিস ডিউরিং গ্যামেটোজেনেসিস ইন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, মানে উদ্ভিদ এবং প্রাণীদের ক্ষেত্রে মিওসিসের আমরা কখন হয় না, গ্যামেটোজেনেসিসের মাধ্যমে, মানে মিওসিসের মাধ্যমে আমরা দেখছি গ্যামেট তৈরি হচ্ছে, তাই প্রসেসটাকে আমরা বলবো গ্যামেটোজেনেসিস। ক্লিয়ার হলো? এবার বলা হচ্ছে দিস লিডস টু দ্য ফর্মেশন অফ হ্যাপ্লয়েড গ্যামেটস, তাহলে গ্যামেটোজেনেসিসে হয়টা কি, হ্যাপ্লয়েড গ্যামেটস তৈরি হয়। The key features of meiosis are as follows, মানে মিওসিসে মেন কি হচ্ছে সেটা দেখো এখানে এবার বলা হচ্ছে। কি বললো সেটা দেখো, চলো আমরা দেখি কি বলা হচ্ছে না। Meiosis involves two sequential cycles of nuclear and cell division, তাহলে কি হচ্ছে না, প্রথমে নিউক্লিয়ার ডিভিশন হয়, তারপর কমপ্লিট সেল ডিভিশনও হয়, সেটাকে আমরা বলি দুটো স্টেপে হয়। একটাকে দেখো বলা হচ্ছে মায়োসিস 1 অ্যান্ড মায়োসিস 2, তাহলে বোঝা গেল আগে আমরা মাইটোসিস পড়েছি, একবারই মাইটোসিস সেল ডিভিশন হয়েছে, কিন্তু মায়োসিস সেল ডিভিশন আমরা দেখব দুটো স্টেজে হচ্ছে, মায়োসিস 1 অ্যান্ড মায়োসিস 2 হলো। But only a single cycle of DNA replication, কি বললো, দুবার সেল ডিভিশন হয়, মায়োসিস 1 মায়োসিস 2, কিন্তু ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপিকরণ একবারই হবে, তাহলে ডিএনএ কন্টেন্ট হাফ হবে, বোঝা গেল। এরপর বলছে মায়োসিস 1 is initiated after the parental chromosomes have replicated to produce identical sister chromatids at the S phase। কিরকম বললো না, কখন মিওসিস 1 হবে, আফটার প্যারেন্টাল ক্রোমোসোমস হ্যাভ রেপ্লিকেটেড, প্যারেন্টাল ক্রোমোসোমের রেপ্লিকেশনের ব্যাপারটা কি, রেপ্লিকেশন মানে আমরা জানি যে ডিএনএ প্রতিলিপিকরণকে আমরা রেপ্লিকেশন বলি, এটা আমরা জানি। এবার এখানে বলছে কি যে chromosomes have replicated to produce identical sister chromatids at S phase, আমরা জানি S phase এ ডিএনএ সিনথেসিস হয় অলরেডি। এবার কি হবে না, ডিএনএ তো ক্রোমোসোম এরকম ফর্মে ছিল, ঠিক আছে, এস ফেজের পর ক্রোমোসোম কি হয়েছে, এই রকম ফর্মে এসেছে, দুটো ক্রোমাটিড, এই দুটো ক্রোমাটিডকে আমরা বলি সিস্টার ক্রোমাটিড, আগের দিনও আমরা পড়েছি। তো এই লাইনটার মানে দেখো এটা দাঁড়াচ্ছে যে টু প্রডিউস আইডেন্টিক্যাল সিস্টার ক্রোমাটিডস অ্যাট এস ফেজ, এই দুটো হচ্ছে আইডেন্টিক্যাল সিস্টার ক্রোমাটিড যেটা ডিএনএ সিনথেসিসের জন্য তৈরি হলো, তারপর মিওসিস 1 হবে, এটা বোঝাতে চাইছে হলো। এরপর কি বলছে, মায়োসিস ইনভলভস পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোসোমস and recombination between non-sister chromatids of homologous chromosomes, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কি বলছে, মায়োসিস ইনভলভস পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোসোমস, হোমোলোগাস ক্রোমোসোম কি, and recombination between non-sister chromatids of homologous chromosome। সবার আগে আমাদের বুঝতে হবে যে হোমোলোগাস ক্রোমোসোম কি, এর কনসেপ্ট অনেকের দেখছি জানা নেই, থাকে না। কি ব্যাপারটা হচ্ছে, আমরা যারা ডিপ্লয়েড অর্গানিজমস আমরা সবাই জানি আমাদের 2n সেটে ক্রোমোসোম থাকে, মানে আমাদের প্রত্যেকটা ক্রোমোসোম পেয়ারে থাকে, ঠিক, আমাদের প্রত্যেকটা ক্রোমোসোম পেয়ারে থাকে। তো তাহলে আমরা যদি আঁকি, ধরো এটা আমাদের 1 নম্বর পেয়ার অফ ক্রোমোসোমটাকে আমরা ড্র করছি, 1 নম্বর ক্রোমোসোম, এটা সেন্ট্রোমিয়ার, ঠিক আছে, 1 নম্বর ক্রোমোসোম পেয়ারটাকে আমরা ড্র করলাম, হলো, এটা হলো এর সেন্ট্রোমিয়ার, এটা আমরা লিখলাম ফার্স্ট ক্রোমোসোম আমাদের বডির, সাপোজ ফার্স্ট নাম্বার ক্রোমোসোম। এবার এই দুটোর নাম দেব আমরা হোমোলোগাস ক্রোমোসোম। কেন দেব, এদেরকে ধরো আমরা বললাম এরা দুজন হোমোলোগাস ক্রোমোসোম, কেন না, হোমোলোগাস ক্রোমোসোমের মানে হচ্ছে আমাদের বডিতে এরকম কটা পেয়ার আছে আমরা জানি, 23 পেয়ার্স আছে, 22 পেয়ার্সকে আমরা বলি হচ্ছে অটোসোম, আর দুটো হচ্ছে সেক্স ক্রোমোসোম। তাহলে এই যে দুটো ক্রোমোসোম পেয়ার দেখছি,
মানে একটা পেয়ার আছে, দুটো ক্রোমোসোম আছে একটা পেয়ারে। তো এই দুটো ক্রোমোসোমের ধরে নাও এটা হচ্ছে প্যাটার্নাল, মানে এটা আমাদের বাবার থেকে এসেছে, এটা হলো ম্যাটার্নাল বা এটা আমাদের মায়ের থেকে ক্রোমোসোমটা এসেছে। তো তাহলে আমাদের মায়ের বডির যে ফার্স্ট নাম্বার ক্রোমোসোম আর বাবার বডির যে ফার্স্ট নাম্বার ক্রোমোসোম যখন গ্যামেটের ফিউশন হচ্ছে তখন দুটো ক্রোমোসোম একসঙ্গে যে পেয়ারিংটা করছে সেই দুটো ক্রোমোসোমকে পরস্পরের হোমোলোগাস ক্রোমোসোম বলবো আমাদের বডির। মানে আমরা ডিপ্লয়েড অর্গানিজমস, যত ডিপ্লয়েড অর্গানিজমস আছে তাদের যে পেয়ার অফ ক্রোমোসোমস, মানে একটা একটা পেয়ার, তার প্রত্যেকটা পেয়ারের একটা তার বাবার থেকে এসেছে, একটা তার মায়ের থেকে এসেছে, এবং সেই প্রত্যেকটা সিমিলার পেয়ারের ক্রোমোসোমের এক একটাকে আরেকটা হোমোলোগাস ক্রোমোসোম বলবো। বোঝা গেল? এবার এইটা একটাই ক্রোমোসোম, এই ক্রোমোসোমের এই যে দুটো ক্রোমাটিড এদেরকে আমরা বলবো সিস্টার ক্রোমাটিড। এই দুটো ক্রোমাটিডও হলো পরস্পরের সিস্টার ক্রোমাটিড। বোঝা যাচ্ছে কিনা দেখো। আর দুটো হোমোলোগাস ক্রোমোসোমের যদি দুটো ডিফারেন্ট, মানে এটা একটা হোমোলোগাস ক্রোমোসোম, এটা একটা হোমোলোগাস ক্রোমোসোম, দুটোর এই দুটো ডিফারেন্ট ক্রোমাটিডকে যদি আমরা কনসিডার করি তখন এরা হবে নন সিস্টার ক্রোমাটিড। নন সিস্টার ক্রোমাটিড। বোঝা গেল? তাহলে হোমোলোগাস ক্রোমোসোম কি বুঝলাম, সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড। ক্লিয়ার? এবার দেখো বলছে কি হবে না ক্রসিং ওভার হবে কি রিকম্বিনেশন। রিকম্বিনেশন মানে এখানে যে জিন্সগুলো আছে, ধরো ম্যাটার্নাল প্যাটার্নাল বডিতে জিন্সের সিকোয়েন্স এ বি সি ডি ই এরকম, ঠিক আছে? তো এবার দেখলাম বা মায়ের বডিতে দেখা যাচ্ছে যে এই জিনটারই সিকোয়েন্স সাপোজ বি ডি এ সি ই এরকম। তো এবার যখন এগুলোর অ্যারেঞ্জমেন্ট হচ্ছে দুদিক থেকে তখন আমরা দেখছি নতুন যে অফস্প্রিংটা তৈরি হচ্ছে তার বডিতে পুরোই একটা নতুন অ্যারেঞ্জমেন্টে জিনগুলোর সিকোয়েন্স হলো এবিসিডি করে যেগুলো নাম বলছি। তো সেটাকে আমরা বলি হচ্ছে রিকম্বিনেশন, মানে নতুন করে একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, যার জন্যই তো প্যারেন্টের সঙ্গে অফস্প্রিংয়ের বা মা বাবার সাথে ছেলে মেয়ের সব ক্যারেক্টার মেলে না, রিকম্বাইন্ড হয় জিন, নতুন করে মানে সজ্জার হয়, তার জন্য আমাদের এক্সপ্রেসড জেনেটিক যে এক্সপ্রেশনগুলো বা ক্যারেক্টারসগুলো কিছু চেঞ্জ হয়। তো সেটাই এখানে দেখো বলা হচ্ছে যে রিকম্বিনেশন কি হবে বিটুইন নন সিস্টার ক্রোমাটিডস অফ হোমোলোগাস ক্রোমোসোমস, বিটুইন নন সিস্টার ক্রোমাটিডস অফ হোমোলোগাস ক্রোমোসোম। বোঝা গেল? নন সিস্টার ক্রোমাটিড এটা আর এটা নন সিস্টার ক্রোমাটিডস অফ হোমোলোগাস ক্রোমোসোম, তার মাঝে ক্রসিং ওভার হয়। খুব ভালো করে কিন্তু এই পয়েন্টটাকে মাথায় রাখবে। হলো? এরপরের পয়েন্টে আসো, 4 হ্যাপ্লয়েড সেলস আর ফর্মড অ্যাট দ্য এন্ড অফ মিওসিস 2, মানে মিওসিস 2 কমপ্লিট হয়ে গেলে আমরা দেখব আলটিমেটলি মিওসিসের রেজাল্টে 4টে হ্যাপ্লয়েড ডটার সেলস তৈরি হচ্ছে বা গ্যামেট তৈরি হচ্ছে। হলো? এরপর বলছে মিওটিক ইভেন্টস ক্যান বি গ্রুপড আন্ডার দ্য ফলোইং ফেজেস। কি কি ফেজেস দেখো এখানে দেখাচ্ছে, এখানে দেখো কয়েকটা ফেজ দেখাচ্ছে। কি না মিওসিস ফেজেস গুলো দেখো, মিওসিস 1 আর মিওসিস 2। মিওসিস 1 এর প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। মিওসিস 2 এর প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2। এবার আমাদের এই প্রসেসগুলো কিভাবে কি হয় সেগুলোকে কিন্তু পড়তে হবে। তো চলো সেটা দেখা যাক। তো এবার আমরা মিওসিসটা পড়ি যে মিওসিস 1 এর তাহলে প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1 এই। এবার মিওসিস 1 এর এই যে প্রোফেজ 1টা পড়বো তার আবার কয়েকটা ভাগ থাকবে, এখানটা আমি আগে লিখে ফেলি। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিস। ক্লিয়ার? এগুলো কিন্তু আমরা কোনোভাবেই চেঞ্জ করব না যে আগে পরে করছি ইচ্ছা মতন, তা হবে না। পর পর সিকোয়েন্স যাবে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। হলো? এবার পরপর স্টেপসগুলো দেখো আমাদেরকে পড়তে হবে। কি বলছে
যে প্রোফেজ অফ দ্য ফার্স্ট মিওটিক ডিভিশন, প্রোফেজ কি না ফার্স্ট মিওটিক ডিভিশন ইজ টিপিক্যালি লঙ্গার, মানে প্রোফেজ 1টা মিওসিস 1 এর সবথেকে বড় এবং বলছে মোর কমপ্লেক্স ওয়েন কম্পেয়ার টু প্রোফেজ অফ মাইটোসিস। আমরা মাইটোসিসের প্রোফেজ আগের দিনই পড়ে এসেছি, কিন্তু তার থেকে অনেকটা বেশি কমপ্লেক্সও হবে। ইট হ্যাজ বিন ফার্দার সাবডিভাইডেড ইনটু কি কি ভাগে আছে আমরা অলরেডি লিখে নিলাম, হলো। এবার লেপ্টোটিন ফার্স্ট, সেখানে কি হয়, ডিউরিং লেপ্টোটিন স্টেজ দ্য ক্রোমোসোমস বিকাম গ্র্যাজুয়ালি ভিজিবল আন্ডার দ্য লাইট মাইক্রোস্কোপ। মানে আমরা যদি এরকম সেল হয় তো সেলের ভেতরে ক্রোমাটিন গুলো তো এরকম ভাবে ইন্টারফেসে ছিল, কিন্তু যখনই প্রোফেজ 1 এর লেপ্টোটিন এলো তো তখন নিউক্লিয়াসে শুধু যদি আমি এটাকে আঁকি, ক্রোমোসোমস গুলো এরকম ভাবে ভিজিবল হলো। ক্রোমোসোম, এটা তো ক্রোমাটিন ছিল, আমরা কালকেই এগুলো পড়ে ফেলেছি, ক্রোমাটিন ক্রোমোসোম চেঞ্জেস, তো এগুলো এবার ক্রোমোজোমে কনভার্ট হলো। এটুকু সেম আমরা আগের দিনও পড়েছি মাইটোসিসের জন্য। এবার বলছে যে দ্য কম্প্যাকশন অফ ক্রোমোসোমস কন্টিনিউস থ্রুআউট দ্য লেপ্টোটিন, মানে এই যে কম্প্যাক্ট ফর্মটা আমরা পুরো লেপ্টোটিনেই দেখবো ক্রোমোসোমের কিন্তু কম্প্যাকশনটা বা এরকম মানে কি বলবো কন্ডেনসেশনটা হচ্ছে। দেন বললো দিস ইজ ফলোড বাই দ্য সেকেন্ড স্টেজ অফ প্রোফেজ, যেটাকে আমরা বলবো জাইগোটিন। লেপ্টোটিনের পর জাইগোটিন, সেখানে কি হবে, ডিউরিং দিস স্টেজ ক্রোমোসোম স্টার্ট পেয়ারিং টুগেদার এন্ড দিস প্রসেস অফ অ্যাসোসিয়েশন ইজ কল্ড সাইন্যাপসিস। কি বলছে, ক্রোমোসোমস গুলো কি করবে, স্টার্ট পেয়ারিং টুগেদার। কোন ক্রোমোসোমস গুলো পেয়ারিং করবে, হোমোলোগাস ক্রোমোসোমস গুলো। হোমোলোগাস যে ক্রোমোসোমস এক্ষুনি পড়লাম, হোমোলোগাস ক্রোমোসোম কি, তো সেই হোমোলোগাস ক্রোমোসোমস গুলো পেয়ারিং করা শুরু করবে। ধরো এইরকম একটা হোমোলোগাস ক্রোমোসোম, মানে এই একটা ক্রোমোসোম, তার সঙ্গে ধরো হোমোলগস আরেকটা আমরা নিয়ে নিচ্ছি, তার সাথে ধরো আরেকটা হোমোলগস নিয়ে নিচ্ছি, এই একটা, আরো একটা আমরা আঁকি, আর ধরো এই দুটো, ধরো 4টে ক্রোমোসোম, এর 2n = 4 আছে, এর ধরো 2n = 4 আছে, 2n = 4। তাহলে এই হোমোলোগাস পেয়ারিং ক্রোমোসোম গুলো পেয়ারিং করলো, এই হোমোলোগাস ক্রোমোসোমের পেয়ারিংটাকে আমরা নাম দিলাম সাইন্যাপসিস। হলো, such pairing of chromosomes are called homologous chromosomes, এক্ষুনি পড়লাম। Electron micrographs of this stage indicate the chromosomes synapsis is accompanied by the formation of complex structure called synaptonymal complex। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স থাকে, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স কখন তৈরি হয়, কোথায় তৈরি হয়, কোন স্টেজে তৈরি হয়, তো জাইগোটিনে আমরা দেখছি সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স তৈরি হয়। তাহলে এই যে জিনিসটা দেখছো, এরা তো হোমোলোগাস ক্রোমোসোম, এই হোমোলোগাস ক্রোমোসোমটা কম্প্যাক্ট হবে, অনেক কাছাকাছি আসবে, তাই একটা প্রোটিন কমপ্লেক্স ওদেরকে বাইন্ড করবে যাতে ক্রসিং ওভারটা হতে পারে, এবং যে কমপ্লেক্সটা তৈরি হবে তার নাম দেবো আমরা, দেখো সাইন্যাপটিক কমপ্লেক্স। এবার বলছে দ্য কমপ্লেক্স ফর্মড বাই আ পেয়ারিং অফ সাইন্যাপসড হোমোলোগাস ক্রোমোসোমস ইজ কল্ড বাইভ্যালেন্ট। তাহলে এইটাকে আমরা এবার বলছি বাইভ্যালেন্ট। A pair of homologous chromosomes bound with synaptonymal complex, এক জোড়া হোমোলোগাস ক্রোমোসোম যেগুলো সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স দিয়ে যুক্ত আছে তাদেরকে আমরা বলবো বাইভ্যালেন্ট। প্রত্যেকটা টার্ম প্রচন্ড ইম্পর্টেন্ট, সেই হিসাবে পড়তে হবে। অর টেট্রাড। কেন টেট্রাড? বাইভ্যালেন্ট দুটো ক্রোমোসোম আছে বলে, আর দুটো ক্রোমোসোম মানে 4টে ক্রোমাটিন। টেট্রা বলতে 4, বাই মানে 2, তো দুটো ক্রোমোসোম দিয়ে যদি আমরা শুধুমাত্র বুঝি তো তাহলে বাইভ্যালেন্ট, যদি 4টে ক্রোমাটিড আছে দিয়ে বুঝি তাহলে ওটা টেট্রাড। ক্লিয়ার? তো এরপরে বলছে হাউএভার দিস আর মোর ক্লিয়ারলি ভিজিবল এট দ্য নেক্সট স্টেজ। তাহলে লেপ্টোটিন জাইগোটিন হয়ে গেল, সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স বাইভ্যালেন্ট টেট্রাড সব তৈরি হলো জাইগোটিনে, কিন্তু নেক্সট স্টেজ মানে প্যাকাইটিনে বলছে এটা খুব ক্লিয়ারলি দেখা যায়।
The first two stages of prophase 1 are relatively short-lived compared to the next stage, that is the Pachytene. তাহলে সব থেকে বড় স্টেজ, সব থেকে বেশি টাইম লাগছে কোন স্টেজটায়? লেপ্টোটিন জাইগোটিন বড়, কিন্তু প্যাকাইটিনে আরো বেশি সময় লাগে, ঠিক সেটাই এখানে বললো। ডিউরিং দিস স্টেজ 4 ক্রোমাটিডস অফ ইচ বাইভ্যালেন্ট, 4টে ক্রোমাটিড, এক একটা বাইভ্যালেন্টে 4টে ক্রোমাটিড এক্ষুনি পড়লাম। তারা কি করে? ক্রোমোসোমস বিকাম ডিস্টিংক্ট এন্ড ক্লিয়ারলি অ্যাপিয়ার্স অ্যাজ টেট্রাড। তাহলে ক্লিয়ারলি টেট্রাড আমরা কখন দেখব? প্যাকাইটিন স্টেজে। লেপ্টোটিন জাইগোটিনের থেকে প্যাকাইটিনের টাইমিং কাজ হতে বেশি সময়ও লাগে। ক্লিয়ার? এবার বলছে দিস স্টেজ ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য অ্যাপিয়ারেন্স অফ রিকম্বিনেশন নোডিউলস। তাহলে রিকম্বিনেশন নোডিউলস কখন অ্যাপিয়ার হয়? Recombination nodules appears at the stage of leptotin, প্যাকাইটিন। লেপ্টোটিন জাইগোটিনের পর প্যাকাইটিনে দেখো আমরা দেখছি রিকম্বিনেশন নোডিউলস ফর্ম করছে। সেটা কি না, বাইভ্যালেন্ট টেট্রাড ফর্ম হয়ে গেছে, সাইনাপ্টোনিমাল কমপ্লেক্স ফর্ম হয়ে গেছে। এবার এদের মধ্যে একটা কানেকশন তৈরি হবে যেখানে ক্রসিং ওভার হবে। তো ক্রসিং ওভার যেহেতু হবে, এই ক্রোমাটিডস গুলোকে আরো কাছাকাছি বাইন্ড করাতে হবে যাতে ওদের মধ্যে জেনেটিক মেটেরিয়াল ট্রান্সফার হতে পারে, মানে এদিক থেকে ওদিক রিকম্বাইন্ড হতে পারে। তো সেই জন্য যেটা তৈরি হয় সেটাকে আমরা বলছি রিকম্বিনেশন নোডিউল। তাহলে তৈরি হচ্ছে প্যাকাইটিনে। হলো? এবার বলছে দেখো দ্য সাইটস at which crossing over occurs between non-sister chromatids. non-sister chromatid কি আমরা বুঝে গেছি, সেখানে কি দেখব? ক্রসিং ওভার হবে, মানে ক্রোমাটিডের অংশের আদান প্রদান হবে বা জেনেটিক মেটেরিয়ালের আদান প্রদান হবে। তো সেটা দেখো বলছে যে between non-sister chromatids of the homologous chromosomes, crossing over is the exchange of genetic material between two homologous chromosomes. আমরা এক্ষুনি পড়লাম crossing over is also mediated by an enzyme. এনজাইমটা ইনভলভড, যেটাকে কি বলছে? রিকম্বিনেজ। রিকম্বিনেজ একটা এনজাইম যেটা ইউজ হয় ক্রসিং ওভারে। খুবই কোশ্চেন্স থাকে যে একটা উৎসেচক বা এনজাইমের নাম বলতে বলে যেটা ক্রসিং ওভারে ইউজ হয়, বা an enzyme used for crossing over. তো রিকম্বিনেজ হচ্ছে এনজাইম যেটা রিকম্বিনেশন করছে, ঠিক আছে, পুনরায় জিনের অ্যারেঞ্জমেন্টকে রেডি করছে। হলো? তারপর হচ্ছে ক্রসিং ওভার লিড টু দ্য রিকম্বিনেশন অফ জেনেটিক মেটেরিয়াল অন দ্য টু ক্রোমোসোমস, মানে জেনেটিক মেটেরিয়াল গুলোকে, আমাদের জিন কন্টেন্টকে দুটো ক্রোমোসোমে নতুন করে অ্যারেঞ্জ করতে হেল্প করে। রিকম্বিনেশন বিটুইন হোমোলোগাস ক্রোমোসোম ইজ কমপ্লিটেড বাই দ্য এন্ড অফ প্যাকাইটিন। তাহলে ক্রসিং ওভার কোন স্টেজে হয়? আমরা পেলাম প্যাকাইটিনে ক্রসিং ওভার হবে। ক্রস ওভার যে ইম্পর্টেন্ট স্টেজ, যেটার জন্য রিকম্বিনেশন হচ্ছে বা মিওসিস সেল ডিভিশন এত ইম্পর্টেন্ট, সেটা হয় কোথায়? না ক্রসিং প্যাকাইটিনে। তাহলে লেপ্টোটিন জাইগোটিন প্যাকাইটিন কমপ্লিট হলো। এরপরে চলে আসো এর পরের পার্টটা, লিভিং দ্য ক্রোমোসোমস লিঙ্ক টু দ্য সিস্টার ক্রসিং ওভার, সাইটস অফ ক্রসিং ওভার, ঠিক একটা জায়গায় লিঙ্ক করে রাখে। তো এর পরের পার্টটা আমরা পড়ি, যে একটা পোরশনে আমরা দেখব যে লিঙ্কড হয়ে আছে, সেই পোরশনটাকে আমরা কি বলি? আচ্ছা, তো তাহলে এই পার্টটা পর্যন্ত আমরা পড়লাম। এবার দেখো বলছে যে একটা যে পোরশনটায়, মানে এখানে ক্রসিং, ধরো এই পার্টটায় ক্রসিং ওভার হয়েছে, তাহলে ক্রসিং ওভারের রেজাল্টে আমরা কিরকম দেখবো ক্রোমোসোমটা এখন তৈরি হয়েছে? না দেখব এইরকম একটা আছে, এরকম একটা আছে, আর এই জায়গাটায় ধরো ক্রসড হয়ে গেছে। দেন এই পোরশনটায় আমরা দেখব এইরকম হয়ে গেছে।
এখানটায় সেন্ট্রোমিয়ার আছে, এরও এখানটায় সেন্ট্রোমিয়ার আছে। তার মানে কি ক্রসিং ওভারে এই যে এই পার্টটায় এই চেঞ্জেসটা এসেছে, আর এখানটায় ওই ব্ল্যাক চলে এসেছে, মানে এটা আমি কালার চেঞ্জ করে বোঝাতে চাইছি যে জেনেটিক্যাল মেটেরিয়ালটা আদান প্রদান হয়েছে বা ক্রসিং ওভার হয়েছে। তো এই যে ক্রসিং ওভারটা হলো, ক্রসিং ওভারের পরেও দেখা যাচ্ছে যে আর তো সাইন্যাপটোনিমাল কমপ্লেক্সের দরকার নেই, আর তো এর মধ্যে অ্যাটাচমেন্টটার দরকার নেই, ধীরে ধীরে সরে যাবে। কিন্তু সরে যাওয়ার আগেও দেখা যায় যে পোর্শনটাতে, এই পোর্শনটায় ধরো এরা এমনভাবে অ্যাটাচ কিছুটা লাস্টের দিকটা, ধীরে ধীরে যখন ক্রসিং ওভার কমপ্লিট হয়ে গেছে, ক্রসিং ওভার যখন কমপ্লিট হয়ে গেছে তখন দেখা যাচ্ছে যে ওরা ধীরে ধীরে কিন্তু হোমোলোগাস ক্রোমোসোমগুলো সাইন্যাপটোনিমাল কমপ্লেক্স ব্রেক করে দূরে সরে আসছে। কিন্তু সেই সময় দেখো লাস্ট পোর্শনে একটা এক্স শেপ ফর্মে অ্যাটাচ হয়ে আছে, যে অংশটাকে আমরা বলবো কায়াজমা, যে পোর্শনটাকে আমরা বলবো কায়াজমা। তাহলে অবশ্যই যদি আমরা সিকোয়েন্স দেখি তো তাহলে কায়াজমা কখন তৈরি হবে ক্রসিং ওভারের পরে, তাহলে লেপ্টোটিন জাইগোটিন প্যাকাইটিনে ক্রসিং ওভার শেষ হয়ে গেল, তাহলে লেপ্টোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন যখন আমরা পড়ছি তখন দেখছি কায়াজমাটা বা কায়াজমা ফর্ম করছে। হলো এই যে এক্স শেপ স্ট্রাকচার কল্ড কায়াজমাটা পাচ্ছি কোথায়, ডিপ্লোটিন স্টেজে। হলো সবগুলো মনে রাখতে হবে। ইন oocytes of some vertebrates diplotin can last for months or years, বলছে কিছু ভার্টিব্রেটের উসাইটে মানে ফিমেল রিপ্রোডাক্টিভ যে এগ আর কি ইউনিট, সেখানে বলছে এই স্টেজটা মানে ডিপ্লোটিন স্টেজটা কিছু মাস থেকে কিছু বছর পর্যন্ত স্টে করতে পারে। হয়ে গেল। এরপর হচ্ছে ফাইনাল স্টেজ, কে বাকি আছে শুধু লাস্ট হচ্ছে ডায়াকাইনেসিস। দিস ইজ মার্কড বাই টার্মিনালাইজেশন অফ কায়াজমাটা। তাহলে কায়াজমাটা ফর্ম হচ্ছে কোথায়, ডিপ্লোটিনে। ডায়াকাইনেসিসে কায়াজমাটা টার্মিনালাইজেশন মানে ডায়াকাইনেসিসে গিয়ে কায়াজমাটাটাও খুলে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে পুরো, মানে হোমোলোগাস ক্রোমোসোমগুলো পুরো সেপারেট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো সেটাই বললো যে টার্মিনালাইজেশন হয়। ডিউরিং দিস ফেজ দ্য ক্রোমোসোমস আর ফুললি কনডেন্সড and the meiotic spindle is assembled to prepare the homologous chromosomes for separation. এবার তাহলে প্রোফেজ শেষ হয়ে গেছে, এবার মেটাফেজ হবে। তো তার জন্য অ্যারেঞ্জমেন্ট হওয়া শুরু করবে ডায়াকাইনেসিসে, আর এরা পুরোপুরি সেপারেট হয়ে গেছে হোমোলোগাস ক্রোমোসোমগুলো। বাই দ্য এন্ড অফ ডায়াকাইনেসিস দ্য নিউক্লিওলাস ডিসঅ্যাপিয়ার্স। তাহলে যদি বলে যে মিওসিস সেল ডিভিশনের কোন স্টেজে আমরা নিউক্লিওলাসের ডিসঅ্যাপিয়ারেন্স পাবো, এট দ্য এন্ড অফ ডায়াকাইনেসিস। লেপ্টোটিন জাইগোটিন প্যাকাইটিন ডিপ্লোটিন ডায়াকাইনেসিস, এই পাঁচটা স্টেপ জুড়ে আমরা দেখছি প্রোফেজ হচ্ছে। এবার প্রোফেজেরই কোনো না কোনো স্টেজে নিউক্লিওলাসের ডিসঅ্যাপিয়ারেন্স হবে, কিন্তু একদম লাস্টে ডায়াকাইনেসিসে আমরা দেখব ডিসঅ্যাপিয়ারেন্স অফ নিউক্লিওলাস বা নিউক্লিওলাসের অবলুপ্তি। নিউক্লিওলাস এর অবলুপ্তি, নিউক্লিওলাসের অবলুপ্তি এই স্টেজে হলো। ক্লিয়ার? এবার দেখো বলছে যে তাহলে সবটা শেষ, এরপর ডায়াকাইনেসিস রিপ্রেজেন্ট ট্রানজিশন অফ মেটাফেজ। তো তাহলে ডায়াকাইনেসিস যেই হলো আমরা বুঝলাম, এবার মেটাফেজ শুরু হবে। মেটাফেজেরও ওয়ান কেন মিওসিস পড়ছি, তো বলছে দ্য বাইভ্যালেন্ট ক্রোমোসোমস অ্যালাইন অন দ্য ইকুইটোরিয়াল প্লেন, দ্য মাইক্রোটিউবিউলস from the opposite poles of the spindle attached to the kinetochore of homologous chromosome। আমরা ঠিক কালকে মাইটোসিসেও যেরকম পড়েছিলাম এর ক্ষেত্রেও দেখো ওই ব্যাপারটাই আসছে। এরকম যদি তৈরি হয়, এর পরের স্টেজে যদি আমরা দেখি যে মেটাফেজ প্লেট তৈরি হচ্ছে, কিরকম হবে ব্যাপারটা, এটা সেলটা তো এভাবে এই ক্রোমোসোমগুলো ধরো তৈরি হয়েছে। আমি একটাই যদি এরকম ভাবে আঁকি, একটা দিয়ে এখানে দেখো বোঝানো যাবে, এই ক্রোমোসোমটারই ধরো এই পেয়ারটা এখানটায় আমি এঁকে ফেলছি, এইভাবে ওরা অ্যাটাচ হয়ে আছে। এখানটায় ধরো সেন্ট্রোমিয়ার আছে। এবার এখানে যদি এটা অ্যানিমাল সেলসের জন্য আমরা দেখি, তো তাহলে সেন্ট্রিওল অ্যাস্টার তৈরি করেছে, ও এখানে স্পিন্ডিল ফর্ম করেছে, এরকমভাবে অ্যাটাচ হয়ে আছে। হলো এটা, তাহলে আমরা দেখছি মেটাফেজ 1।
এরকম যত ক্রোমোসোম থাকবে এভাবে অ্যারেঞ্জ হবে। আমি এখানে দুটো দিয়ে জাস্ট বোঝানোর জন্য তোমাদের দেখাচ্ছি। হলো, তাহলে হোমোলোগাস ক্রোমোসোমসগুলো এভাবে আমরা দেখছি ইকুইটোরিয়াল প্লেনে অ্যালাইনমেন্ট হয়ে যাচ্ছে। নেক্সট কি হচ্ছে, এখানে যে ছবিগুলো অলরেডি তোমাদের আমি দেখিয়ে দিয়েছি সেগুলো দেখো, ছবিগুলো এখানে দেখাচ্ছে প্রোফেজ 1 মেটাফেজ 1। এই যে অ্যালাইনমেন্ট দেখলে প্রোফেজ 1-এর পিকচার এনসিইআরটিতে খুব একটাও ভালো নেই, আমরা ডিটেলসে যেভাবে পড়লাম ওভাবে পরপর একটু ছবি দেখে পড়তে হবে তোমাদের। এরপরে দেখো আমাদের পড়তে হচ্ছে অ্যানাফেজ 1। অ্যানাফেজ 1-এ কি বলছে না, দ্য হোমোলোগাস ক্রোমোসোম সেপারেট। হোমোলোগাস ক্রোমোসোম, এই যে দেখো হোমোলোগাস ক্রোমোসোমগুলো সেপারেশন হচ্ছে, while sister chromatids remain associated at the centromeres। ঠিক আছে, এর আগের যে পিকচারটা দেখালাম ওখানে ধরো হোমোলোগাসের অ্যারেঞ্জমেন্টটা আমি দুভাবে দেখিয়েছি। একটা জিনিস এখানটায় চেঞ্জ হবে, দুটো লেয়ারে দেখালে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এরকম হলো, এর সাথে পেয়ারিংয়ে এটা দেখলাম, এটা এই একটা, এর সাথে পেয়ারিংয়ে এটা দেখলাম। ঠিক, এবার দেখো এর ক্ষেত্রে এইভাবে আমরা দেখব অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে। এবার এটাকে আরো প্রপারলি ড্র করা যায়, ছোট জায়গায় আমি এভাবে দেখাচ্ছি। এরকম ধরো আছে, তো এইভাবে এখানে দুটো লেয়ারে, মানে এটার সাথে এ ধরো হোমোলোগাসে ছিল, এর সাথে এ ধরো হোমোলোগাসে ছিল, মানে মেটাফেজ 1-এর পিকচারে আমরা এরকম পাবো যে ওটা দুটো লেয়ারে অ্যারেঞ্জ হবে। ঠিক আছে, তাই একটা লাইন দেখবে আমরা পড়বো যে যখন নাকি সেপারেশন হয়, ভালো করে মনে রাখো মেটাফেজ আর অ্যানাফেজ এরকম ভাবে অ্যারেঞ্জ আছে। মেটাফেজে দেখো যখন নাকি মিওসিসের মেটাফেজ পড়ছো বা মায়োসিসের মেটাফেজ পড়ছো তখন অ্যালাইনমেন্ট এরকম দুটো লেয়ারে পেয়েছো ক্রোমোসোমে, আর যখনই মাইটোসিস পড়ো একটা লেয়ারে পাও। ঠিক আছে, এই যে মানে এর আগে যখন আঁকলাম ওইভাবে পাও। তো সেই জন্য যখন অ্যানাফেজ হয় তখন সেপারেশন যখন হয়, মাইটোসিসে আমরা পড়েছি ক্রোমাটিডের সেপারেশন হয়, আর মিওসিসে কিন্তু হোমোলোগাস ক্রোমোসোমের সেপারেশন হবে। মানে এভাবে রয়েছে, তো একটা পেয়ার অফ হোমোলোগাস ক্রোমোসোম নর্থ পোলে চলে যাবে, আর একটা পেয়ার অফ হোমোলোগাস ক্রোমোসোম সাউথ পোলে চলে আসবে, এরকম হবে ব্যাপারটা। মানে পরের পেজে যেটা পিকচারে ধরো দেখাচ্ছে যে এরকম যদি হয়, তো তাহলে এখানে এই যে সেলটা আমরা দেখছি সেখানে 2n = কত দেখো, 1 2 3 4, চারটে 2n = 4 আছে, এটাতে 2n = 4, এখানেও দেখো 1 2 3 4। তো এই দুটো লেয়ারে যেহেতু অ্যারেঞ্জ হয়েছে, তাহলে যখন অ্যানাফেজ হবে এই হাফটা নর্থ পোলে যাবে আর এই হাফটা সাউথ পোলে আসবে। এই যে দুটো দেখো সেপারেশন হয়েছে। এইবার এরপরে যখন এখানে নিউক্লিয়ার এনভেলপ ফিরে আসবে, তাহলে টেলোফেজে এসে কি হলো, দুটো যেই সেল হবে ক্যারিওকাইনেস সাইটোকাইনেসিস হয়ে যাওয়ার পর, তখন দুটো দুটো চারটে না থেকে এইটা একটা সেল, সেখানে n = দুটো ক্রোমোসোম, এখানে এটা যে সেলটা তৈরি হয়েছে এখানে n = দুটো ক্রোমোসোম হয়েছে। তাহলে আমরা দেখলাম যে রিডাকশন ডিভিশন বা হাফ যে হওয়া ক্রোমোসোম নাম্বার সেটা দেখো এখানে হলো। তাহলে মিওসিস 1টাই হলো রিডাকশন ডিভিশন বা হ্রাসকরণ বিক্রিয়া বা কোষ বিভাজন। তো সেটা হচ্ছে মিওসিস 1টা। মিওসিস 2তে দেখবো সমবিভাজন, মানে এই দুটো সেলের নর্মাল মাইটোসিস সেল ডিভিশনের মতনই ডিভিশন হবে। তো সেটাই এখানে বলছে দেখো। তো তাহলে আমরা এখানে মেন এই তফাৎটা সবাই একটু প্লিজ মনে রাখবে যে মাইটোসিস যদি হয়, মাইটোসিসের মেটাফেজ অ্যানাফেজ, মাইটোসিসের অ্যানাফেজ আর মায়োসিসের অ্যানাফেজ। ঠিক আছে, মায়োসিসের অ্যানাফেজ, মাইটোসিসের অ্যানাফেজে কি হয়, সেপারেশন অফ ক্রোমাটিডস, আগের দিন কালকে আমরা পড়েছি সেপারেশন অফ ক্রোমাটিডস, আর বলতে পারো ডিভিশন অফ কাইনেটোকোর, এটা হয়।
কিন্তু মিওসিসে কিন্তু নো সেপারেশন অফ ক্রোমাটিডস, এখানে কি হয় সেপারেশন অফ হোমোলোগাস ক্রোমোজোম, এখানে কিন্তু ডিভিশন অফ কাইনেটোকোর হয়ই না, সেপারেশন অফ হোমোলোগাস ক্রোমোজোম হয়। আমি যদি দুটোকে ডিফারেন্ট করে এঁকে দিই তাহলে আমরা এরকম পাবো ব্যাপারটা। এই দুটো দিয়েই ধরো দেখাচ্ছি, এখানে স্পিন্ডিল ছিল, এটা হচ্ছে মেটাফেজ অফ মাইটোসিস, এটা মেটাফেজ অফ মাইটোসিস, ক্লিয়ার। আর যদি আমরা এটাই মিওসিসের মেটাফেজ আঁকি তাহলে কিরকম ব্যাপারটাকে আঁকতে হবে, ধরো এইরকম, এখানে স্পিন্ডিল দিয়ে অ্যাটাচ আছে, এটা হচ্ছে মিওসিস 1, মিওসিস 1 এর মেটাফেজ 1, বোঝা যাচ্ছে? মানে এখানে মেটাফেজে একটাই লেয়ারে থাকবে আর এখানে এরকম হবে, তাই যখন অ্যানাফেজ হবে তাহলে এখানটা থেকে কি হবে, মাঝখান থেকে খুলে মানে আলাদা হলে ক্রোমাটিডের সেপারেশন হবে, কিন্তু এখানে দেখো ক্রোমোজোম মানে হোমোলোগাস ক্রোমোজোমগুলো আলাদা হয়ে যাবে। তাহলে এখানটায় 2n = যদি এখন 4 হয় তো তাহলে এখানে এখন যখনই দুটো ভাগ হয়ে যাবে তাহলে এখানে n = 2, এখানে n = 2, এই যে এই দুটো বোঝা গেছে, আশা করি বোঝাতে পেরেছি। এরপর টেলোফেজ 1 এ চলে আসো, তার নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিওলাস রিঅ্যাপিয়ার্স, যেমন টেলোফেজে এই যে নিউক্লিয়ার মেমব্রেন মানে নিউক্লিয়ার পর্দা, নিউক্লিয়ার আবরণ, নিউক্লিওলাস যা আছে সেগুলো আবার পুনরাবির্ভাব ঘটলো। সাইটোকাইনেসিস ফলোজ অ্যান্ড দিস ইজ কল্ড আ ডায়াড অফ সেলস, সাইটোকাইনেসিস হয়ে যাবে। অলদো ইন মেনি কেসেস অফ দ্য ক্রোমোসোমস ডু আন্ডারগো সাম dispersion, they do not reach the extremely extended state of the interphase nucleus. The stage between the two meiotic divisions is called interkinesis. মানে এটা মিওসিস 1 কমপ্লিট হলো, এরপরে মিওসিস 2 শুরু হবে, তো সেই মিওসিস 1 আর মিওসিস 2 এর মিডিলের যে স্টেজ তাকে বলা হচ্ছে ইন্টারকাইনেসিস, ক্লিয়ার হয়ে গেল। এরপরে দেখো বলছে যে and is generally short lived, খুব ছোট সময়ের জন্য হয়। there is no replication of DNA during interkinesis, কেন আমরা প্রথমেই পড়লাম যে প্রথমে ইন্ট্রোডাকশনে মিওসিসের পড়েছি যে ডিভিশন দুবার হবে কিন্তু মানে ডিএনএ রেপ্লিকেশন একবারই হবে, সেটাই এখানে বললো। ইন্টারকাইনেসিস ইজ ফলোড বাই দ্য প্রোফেজ 2, আ মাচ সিম্পলিয়ার প্রোফেজ দেন দ্য প্রোফেজ 1, মানে প্রোফেজের থেকে 1 এর থেকে অনেক সিম্পল ফর্মে কিন্তু প্রোফেজ 2 হবে, একদমই সোজা, মানে প্রোফেজ 2 মিওসিস 2 হবে, ঠিক আছে। তো সেটা এখানে কি বলতে চাইছে দেখি, মিওসিস 2 কি বলছে দেখো, মিওসিস 2 একদম সোজা হবে, সেটা কি বলছে প্রোফেজ 2 না মিওসিস 2 ইজ ইনিশিয়েটেড ইমিডিয়েটলি আফটার সাইটোকাইনেসিস, মানে মিওসিস 1 এর সাইটোকাইনেসিসের পরেই শুরু হয়ে যায়, ইউজুয়ালি বিফোর দ্য ক্রোমোসোমস হ্যাভ ফুললি ইলংগেটেড, ওই পুরো আবার ডিট্যাঙ্গেলড হয়ে বড় বড় হয়ে যাবে, কন্ডেন্স ছিল তো পুরোপুরি ডিট্যাঙ্গেলড হয়ে ওরকম মানে কন্ডেন্সড হওয়ার আগেই ওটা আবার শুরু হয়ে যায়। ইন কন্ট্রাস্ট টু মিওসিস 1, মিওসিস 2 রিজেম্বল আ নর্মাল মাইটোসিসের মতনই, দ্য নিউক্লিয়ার মেমব্রেন আবার ডিসঅ্যাপিয়ার করবে, আবার চলে যাবে, এনভেলপটাও চলে যাবে, প্রোফেজ 2 এ ক্রোমোসোমস এগেন বিকাম কম্প্যাক্ট, আবার খুব কম্প্যাক্ট হবে।
মিওসিস মেটাফেজ 2 তে বলছে দেখো অ্যাট দিস স্টেজ দ্য ক্রোমোজোম অ্যালাইন্ড অ্যাট দ্য ইকুইটোরিয়াল, মানে ঠিক মাইটোসিসে যেরকম ভাবে ইকুইটোরিয়াল প্লেনে এসেছিল সেভাবেই হবে, মাইক্রোটিউবিউলস তৈরি হবে, অপোজিট ক্রোমে স্পিন্ডল অ্যাপারেটাস দিয়ে অ্যাটাচ থাকবে টু দ্য কাইনেটোকোরস অফ সিস্টার ক্রোমাটিডস, ঠিক মাইটোসিসে যা পড়েছি সেটা হবে। অ্যানাফেজ 2 তে ইট বিগিনস উইথ দ্য সাইমালটেনিয়াস স্প্লিটিং অফ দ্য সেন্ট্রোজোম, বোঝা গেল সাইমালটেনিয়াস স্প্লিটিং অফ সেন্ট্রোজোম, তার মানে মিওসিস মাইটোসিস অ্যানাফেজে স্প্লিটিং অফ বা ডিভিশন অফ সেন্ট্রোজোম বা কাইনেটোকোর যাই বলতে পারো, মিওসিস 1 যদি হয়, মানে মিওসিসের যে প্রোফেজ, মানে প্রোফেজ 1 যদি বলি, মিওসিসের প্রোফেজ 1 যদি বলি, সেখানের যে অ্যানাফেজ, ঠিক আছে, অ্যানাফেজ 1, তো সেখানে কিন্তু হোমোলোগাস ক্রোমোসোমের সেপারেশন হয় আর নো স্প্লিটিং অফ সেন্ট্রোজোম, সেন্ট্রোমিয়ার আর কি, নো স্প্লিটিং অফ সেন্ট্রোমিয়ার, কোনো সেন্ট্রোমিয়ারের স্প্লিটিং হয় না। কিন্তু অ্যানাফেজ 1 যেটা মিওসিস 1 এর অ্যানাফেজ 1, সেখানে সেন্ট্রোমিয়ারের কোনো স্প্লিটিং হয় না, কিন্তু মিওসিস 2 মানে অ্যানাফেজ 2 যদি হয় সেখানে দেখো স্প্লিটিং অফ সেন্ট্রোমিয়ার হচ্ছে, মানে মাইটোসিসের মতো যেহেতু আমরা বলছি, হলো of each chromosomes which was holding the sister chromatids together, allowing them to move towards opposite poles of the cells, দুটো পোলের দিকে সরিয়ে দেবে। shortening of microtubules attached to the kinetochore, মাইক্রোটিউবিউলস গুলো ছোট হয়ে গেছে, সেগুলো কাইনেটোকোরের সাথে অ্যাটাচ থাকছে। এবার এখানে দেখো বলছে সবটার পিকচার দেওয়া, যেগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি, কিরকম সেগুলো, এই যে ডিভাইড হয়ে এগুলো সবই 2n = যেহেতু 4 4 ছিল, তাহলে এগুলো সব n = 2 হয়ে 4টে কি করলো, গ্যামেট তৈরি করলো, মিওসিস কমপ্লিট হলো। তাহলে প্রোফেজ 2, মেটাফেজ 2, অ্যানাফেজ 2, টেলোফেজ 2 কমপ্লিট হলো। এবার বলছে টেলোফেজ 2টা কি, মিওসিস এন্ডস উইথ দ্য টেলোফেজ 2 ইন হুইচ দ্য 2 গ্রুপস অফ ক্রোমোসোমস ওয়ান্স again get enclosed by a nuclear envelope, মানে আবার নিউক্লিয়ার এনভেলপ দিয়ে দুটো দুটো করে ক্রোমোসোম, যার যত নাম্বারের ক্রোমোসোম তার হাফই হবে, ও এরকম ভাবে এনক্লোজড হয়ে যাবে নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয় পর্দা দিয়ে ঢেকে গেল, তো দিয়ে ওগুলো 4টে করে গ্যামেট তৈরি করলো, সেটাই এখানে বলেছে, হ্যাপ্লয়েড ডটার সেলস। এবার লাস্টে দেখো বলছে যে সিগনিফিকেন্স কি আছে, সেখানে দেখো বলছে যে মিওসিস আমরা জানি ইজ দ্য মেকানিজম বাই হুইচ conservation of specific chromosomes number of each species is achieved across generations in sexually reproducing organisms, তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন যাদের হয় তাদের রিপ্রোডাকশনের একটা মেকানিজম, ইভেন দো দ্য প্রসেস পার সেক, আচ্ছা, প্যারাডক্সিক্যালি results to reproduction of chromosomes number by half, মানে কি, এই যে আমরা দেখছি যে nটা কি হচ্ছে, ধরো 10 হলো, যাদের 2n = 20, তো তাহলে দুটো n যদি 10 হচ্ছে, সেটা মিওসিস কোষ বিভাজনের জন্যই হচ্ছে। এবার দুটো গ্যামেট nn মানে হ্যাপ্লয়েড হয়েছে, তাই তাদের ফিউশনে আবার 2n = 20টা ফিরে আসছে। তো তাহলে আমরা দেখছি যে কোনো একটা স্পেসিফিক স্পিসিসের ক্রোমোসোম নাম্বারটাকে স্পেসিফিক রাখার জন্য মিওসিস সেল ডিভিশন কতটা ইম্পর্টেন্ট, না তো ক্রোমোসোম নাম্বার একটা স্পিসিসের কখনো মেনটেনই হতো না, ঠিক আছে। ইট অলসো ইনক্রিজ দ্য জেনেটিক ভ্যারিয়েবিলিটি, কেন না মিওসিস সেল ডিভিশনে আমরা দেখলাম রিকম্বিনেশন হয়, ক্রসিং ওভার হয়, তো যার জন্য আমরা দেখছি যে নিউ ক্যারেক্টার অ্যারাইজ করছে, তো সেই জন্য বলছি না জেনেটিক ভ্যারিয়েবিলিটি আমাদের শো করছে। আর ইন দ্য পপুলেশন অফ অর্গানিজমস ফ্রম জেনারেশন টু দ্য নেক্সট, মানে একটা জেনারেশনের সঙ্গে একটা জেনারেশনের মধ্যে আমরা দেখছি কিছু নিউ ক্যারেক্টার অ্যারাইজ করছে। ভ্যারিয়েশনস আর ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য প্রসেস অফ ইভলিউশন, আমাদের অভিব্যক্তির জন্য, অভিযোজনের জন্য, ইভলিউশন বলতে পারি, তার জন্য ভ্যারিয়েশনস বা ভেদ, প্রকরণ, রিকম্বিনেশন, চেঞ্জ হওয়া অত্যন্ত দরকার, তো সেটাই এই মিওসিস আমাদের করছে। তো অ্যাকর্ডিং লাস্টে সেল থিওরি, সেল অ্যারাইজ ফ্রম pre-existing cells, the process by which this occurs is called cell division। আমরা পড়লাম যে কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশন যারা করে এরকম অর্গানিজম স্টার্টস ইট লাইফ সাইকেল ফ্রম আ সিঙ্গেল সেল কল জাইগোট, এটা আমি প্রথমেই বলেছি।
Cell division does not stop with the formation of the mature organism but continues throughout its life cycle. মানে পুরো লাইফ সাইকেলেই কিন্তু আমাদের সেল ডিভিশন চলবে যখন আমাদের সেলের যেরকম দরকার। তো তাহলে এই ছিল। এবার বলছে দেখো দিস স্টেজ which a cell of from the one division to the next is called cell cycle। আমরা পড়লাম দুটো ফেজ পাচ্ছি, মানে ইন্টারফেজ পেলাম আর হচ্ছে গিয়ে পেলাম সেল ডিভিশন ফেজ মানে মাইটোটিক ফেজ বা এম ফেজ। সেখানে আমরা G1 S G2 এগুলো পেলাম। ডিএনএ রেপ্লিকেশন দেখলাম এস ফেজে হয়, G2 ফেজে দেখলাম পিরিয়ড অফ সাইটোপ্লাজমিক গ্রোথ। এই জায়গাগুলোকেও আমাদেরকে পড়তে হবে। G2 phase is called as cytoplasmic growth phase। Cytoplasmic growth phase, G2 phase is called as cytoplasmic growth phase। Mitosis is also divided into 4 stages: prophase, metaphase, anaphase, telophase। Chromosomes condensation occurs during prophase। আমরা জানি ক্রোমোজোমের কন্ডেনসেশন প্রোফেজেই হয়। Simultaneously the centriole moves to the opposite poles। প্রোফেজে সেন্ট্রিওল গুলো অপোজিট পোলে যায়। The nuclear envelope and nucleolus disappear and spindle fibers start appearing। এগুলো আমরা পড়ে ফেলেছি। Metaphase is marked by alignment of chromosome at the equatorial plane। মানে ইকুইটোরিয়াল প্লেনে মেটাফেজে ক্রোমোজোমের অ্যালাইনমেন্ট গুলো হয়, দুটো পোলসে যায়। আমরা খুব ভালো করে এগুলো পড়বো, যেগুলো এক্সট্রা সেগুলোকে নোট করে নেবো। যেমন এই পোর্শনটা দেখো পাচ্ছি আমরা এক্সট্রা, যেটা আমরা টেক্সট পোর্শনটায় পাইনি। আচ্ছা, ক্রোমোসোমাল ইলংগেশন হবে, নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেন রিঅ্যাপিয়ার্স হবে, হলো। দিস স্টেজ ইজ কল্ড টেলোফেজ। এবার বলছে নিউক্লিয়ার ডিভিশন ইজ ফলোড বাই সাইটোপ্লাজমিক ডিভিশন দ্যাট ইজ কল্ড অ্যাজ সাইটোকাইনেসিস। Mitosis thus is the equational division in which the chromosome number of the parent is conserved in the daughter cell। তাই দেখলাম যে সেম নাম্বারের ক্রোমোসোমই তৈরি হয়। In contrast to mitosis, meiosis occurs in the diploid cells which are designed to form gametes। যেগুলো গ্যামেট তৈরি করার জন্যই হয়েছে তৈরি। ঠিক আছে, একটু বড় করে দিই, তো তোমরা তো দেখতে পাবে না। আচ্ছা, তো এবার বলছে কি না, called mitosis, meiosis and meiosis 2। In the first meiotic division the homologous chromosomes pair from bivalents আমরা পড়েছি। তারপর ক্রসিং ওভার হবে। meiosis 1 এর লং প্রোফেজ আছে, সেখানে আমরা দেখলাম আবার প্যাকাইটিনটা লেপ্টোটিন জাইগোটিনের চেয়েও প্যাকাইটিনের টাইমিং সবথেকে বেশি লাগছে। এবার মেটাফেজ 1 এ আমরা দেখলাম bivalents arranged on the equatorial plate। this is followed by anaphase 1। তারপরে অ্যানাফেজ হয় মেটাফেজ 1 এর পরে। হোমোলোগাস ক্রোমোসোমস গুলো অপোজিট পোলে যায় এবং মোর দেয়া ক্রোমাটিডসকে নিয়ে। তো তখন কি হয়, ইচ পোল রিসিভ হাফ অফ দ্য ক্রোমোসোম নাম্বার অফ দ্য প্যারেন্ট সেল। প্যারেন্ট সেলের থেকে হাফ নাম্বারের ক্রোমোসোম পায়। দেন টেলোফেজে দেখবো নিউক্লিয়ার মেমব্রেন আবার চলে আসছে, নিউক্লিওলাসের আবার রিঅ্যাপিয়ারেন্স হচ্ছে। এইসব হয়ে অ্যানাফেজ 2 তে আমরা দেখছি সিস্টার ক্রোমাটিডস গুলো সেপারেট হয় এবং একদম এন্ডে মিওসিস 2 যখন কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরে দেখছি সাইটোকাইনেসিস হচ্ছে, হয়ে 4টে হ্যাপ্লয়েড সেল তৈরি হচ্ছে। বোঝা গেল? তাহলে এটা ছিল আমরা সেল সাইকেল আর সেল ডিভিশন এনসিইআরটির প্রত্যেকটা লাইন ভালো করে পড়ে নিলাম। আশা করি তোমাদের এই ভিডিওগুলো উপকার হবে। এরপরে আমরা এই চ্যাপ্টার থেকে নিটের প্রিভিয়াস ইয়ার্সের কী কী কোশ্চেন্স এসছে সেগুলো ডিসকাস করব। তো আজকের জন্য এইটুকুই। সবাইকে অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ।